বিস্ময়কর একটা স্ট্যাট দেখলাম রে ভাই। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান যখন বাংলাদেশের সামনে 275 রানের টার্গেট ছুড়ে দিল, তাতেই কেন বাংলাদেশের পরাজয় এক অর্থে নিশ্চিত হয়ে যায়, ওই স্ট্যাটে তার কিছুটা প্রমাণ বোধ করি আমরা পাই। স্ট্যাটটা গত 7 বছরের 2019 ওয়ানডে বিশ্বকাপের পর থেকে, এবং সেই স্ট্যাটে তামিম ইকবালের সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি, সাকিব আল হাসানের ব্যাটিং বীরত্বের সংযোগটা রয়েছে। আমাদের ব্যাটিংটা এখন কিরকম দীনতার ভেতর দিয়ে যাচ্ছে তাও বোধ করি বোঝা যাবে যতই আমরা প্রথম ম্যাচের দাপুটে ব্যাটিংয়ের কথা বলি না কেন, যতই আমাদের এই এত ভালো মিরপুরের উইকেটে খেলা হচ্ছে সেই কথা বলি না কেন, ফাইনালি গিয়ে ওই স্ট্যাট বুঝিয়ে দিচ্ছে আমরা প্রবাবলি এই মডার্ন ওয়ানডে ক্রিকেট থেকে এখনো কতটা পিছিয়ে রয়েছি। কেন সেই আলোচনাটাই এইখানটাতে করছি। দেখুন, আমি সার্টেনলি বিশ্বাস করি দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের এই 350 রান তাড়া করে জেতা উচিত ছিল। তাড়া করে জেতার সামর্থ্য বাংলাদেশের এই টিমটার আছে বলেও আমি বিশ্বাস করতে চাই। দুটো জেনুইন কারণ। প্রথম কারণ, প্রথম ম্যাচের দাপুটে পারফরম্যান্স। সেইখানে আমাদের ব্যাটসম্যানদের অত বড় পরীক্ষা দিতে হয়নি। বোলার ফিল্ডাররাই কাজের কাজ করে দিয়েছেন। 114 রানে পাকিস্তানকে অল আউট করে দিয়েছেন। ফলে মাত্র 115 রানের টার্গেট, কিন্তু সেই টার্গেটটাও আমরা যেভাবে 8 উইকেটে জিতেছি, 209 বল হাতে রেখে জিতেছি, মাত্র 15.1 ওভারে জিতে নিয়েছি, সেইটা ব্যাটসম্যানদের কনফিডেন্সটা বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এবং আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে আমাদের এই উইকেটটা মিরপুরের, সেইটা টিপিক্যাল মিরপুরের উইকেট না, ধান ক্ষেতের উইকেট না। এই উইকেটে রান আছে, এই উইকেটে বোলারদের জন্য পারচেজ রয়েছে, স্পোর্টিং উইকেট আমি বলতে পারি। প্রথম ম্যাচের পরে আমি বলেছিলাম যে মিরপুরের এই উইকেটটা আসলে 250-260 রানের উইকেট, তাতে আমরা পাকিস্তানকে 114 রানে অল আউট করে দিয়েছি। এটা বাংলাদেশি বোলারদের, ফিল্ডারদের ক্রেডিট, উইকেটকে এখানে দায় দিয়ে কোনো লাভ নেই। ফলে সেকেন্ড ম্যাচেও আমি আসলে জেনুইন একটা আশাতে ছিলাম যে না, বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারবে 350 রান তাড়া করে হলেও। বাংলাদেশ তা পারেনি, এবং সেই যে পারেনি তাতে বৃষ্টিকে কাঠগড়ায় দাঁড় করানোর কিছু নেই। ডেফিনেটলি বৃষ্টির পরে যখন 2.5 ঘন্টা খেলা বন্ধ ছিল, বাংলাদেশের জন্য টার্গেটটা অনেক বেশি কঠিন হয়ে গিয়েছিল। 50 ওভারে আমাদের 275 করতে হতো, সেইখানটাতে 32 ওভারে আমাদের 243 করতে হবে। 18 ওভার ম্যাচের কমে গিয়েছে, অথচ টার্গেট থেকে মাত্র 32 রান কমেছে। কিন্তু ভাই, এই কঠিন টার্গেটটা তো আমরা নিজেরাই করে নিয়েছি। আমরা যদি 6.3 ওভারে বৃষ্টির আগে যে খেলা হয়েছে সেখানে 27 রান তুলতে 3টা উইকেট না হারিয়ে ফেলতাম, তাহলে তো আমাদের টার্গেটটা এত কঠিন হতো না। সেইটা সত্ত্বেও আমি বলছি যে ইস্যু এগুলো কিছু না, ইস্যু হচ্ছে কি আমাদের ব্যাটিং ব্যর্থতা, এবং ইস্যু হচ্ছে গিয়ে সেই বিস্ময়কর স্ট্যাট বাংলাদেশ ক্রিকেটের। আমাদের ব্যাটসম্যানদের অবস্থাটা যদি একটু দেখি, আমি স্ট্যাটটাতে আসি, অবস্থাটা যদি একটু দেখি, সেখানটাতে ধরেন তানজিদ হাসান তামিম এই ম্যাচে তিনি 1 রান করে আউট হয়ে গেছেন। শাহিন শাহ আফ্রিদির বলে বিগ শট খেলতে গিয়ে স্কোয়ার লেগ বাউন্ডারিতে তিনি ক্যাচ দিয়েছেন। প্রথম ম্যাচে তিনি যখন ওই রকম অপরাজিত 67 রানের একটা ইনিংস খেলেছেন 42 বলে, তাতেই তো তিনি ভেবেছেন কাজের কাজ হয়ে গেছে। ফলে এই ম্যাচেও তাকে ভালো করতে হবে। বাংলাদেশের একজন ওপেনার পরপর 2 ম্যাচে ভালো করবেন, দেখি যে না আমরা তা নয়, কিন্তু সেটা খুবই আসলে রেয়ার। ফলে তিনি তার ওই উইকেটের ভ্যালু দিতে পারেননি, আউট হয়ে গেছেন। সাইফ হাসান, ওনাকে টি-20 ফরম্যাটের ভাইস ক্যাপ্টেন বানিয়ে চূড়ান্ত সর্বনাশ তার ক্যারিয়ারের করে দেওয়া হয়েছে। ওই টি-20-র ভাইস ক্যাপ্টেন হওয়ার পর সাইফ হাসান তিনি টেস্টে, ওয়ানডেতে, টি-20-তে কোথাও রান পান না, ডোমেস্টিকেও রান পান না, বিপিএলও পুরো সিজন যাচ্ছে দেখে এটা লাস্ট ম্যাচে গিয়ে একটা 50 করেছেন। এবং এই ম্যাচটাতেও, এই সিরিজটাও যদি ধরি, প্রথম ম্যাচটাতে 4 রান করে আউট হয়েছেন, এই ম্যাচে 2টা বাউন্ডারিতে 12 রান করেছিলেন বটে, কিন্তু তারপরে মিড অফে একটা ক্যাচ প্র্যাকটিস করিয়ে দিয়ে সাইফ হাসানও আউট হয়ে গেলেন। নাজমুল হোসেন শান্ত প্রথম ম্যাচে 27 রানের একটা ইনিংস খেলেছিলেন, কনফিডেন্ট ইনিংস, এবং তানজিদ তামিমের সঙ্গে তার পার্টনারশিপ বাংলাদেশকে জয়ের একদম কাছাকাছি নিয়ে 6 রান আগে তিনি আউট হয়ে গিয়েছিলেন। কিন্তু এই ম্যাচে শাহিন শাহ আফ্রিদির একটা ভালো বলে আমি বলবো, ভুল লাইনে তিনি খেলেছেন, কিন্তু বলটাও আসলে ভালো ছিল, সেইখানটাতে তিনি বোল্ড হয়ে গেছেন 0 রান করে। একটু ওরিং শান্তর ক্ষেত্রে আমার মনে হয় যে এই নিয়ে ওয়ানডে ফরম্যাটে টানায় 11টা ইনিংস কিন্তু তার 50 বিহীন কাটলো। গত ম্যাচের কনফিডেন্ট ব্যাটিং সত্ত্বেও আমার কাছে এই স্ট্যাটটা আমি দেখতে পেলাম। লিটন দাস ওয়ানডেতে যার 8 ইনিংসে
মাত্র 13 রান ছিল, তারপরেও তাকে এই সিরিজে দলে ফেরানো হয়েছে কেন, এটা নিয়ে আলোচনার জায়গাটা ছিল। প্রথম ম্যাচটাতে তো ওই 3 রানে নট আউট ছিলেন, ওই সময় তার খুব একটা কিছু করা ছিল না। এই ম্যাচে দলের টপ স্কোরার তিনি হয়েছেন, 41 রান করেছেন, এবং সেইটাতে ওই যে বাংলাদেশ ক্রিকেট যে একটা চক্করের মধ্যে যে আছে, সেই চক্করের মধ্যে থেকে আমাদের আসলে মুক্তি নাই। এই যে লিটন 41 রান করেছেন, এই 41 রান দিয়ে তিনি আবার পরে 3টা সিরিজ খেলবেন। তিনি ভালো করুন, ভালো খেলুন, তার প্রতিভা নিয়ে সংশয় নেই, এগুলো সবই আমরা চাই। কিন্তু আলটিমেটলি গিয়ে এই 41 রান লিটনকে অনেক বেশি কনফিডেন্স দেবে না, লিটনকে অনেক বেশি রিলিফ করে দেবে যে যাক ঠিক আছে, ওয়ানডে ফরম্যাটে আমার খারাপ অবস্থা যাচ্ছিল, এখন একটা 40 করেছি, তাহলে আর আমার চিন্তা কি, পরের সিরিজগুলোতে তো আমি আসলে থাকছি। আর অন্যদের যে অবস্থা, লিটন আসলে থাকবেন না কেন। 41 রান করে তিনি মাস সাদাকাতের একটা বলে তিনি হচ্ছে গিয়ে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে, এটা তার গায়ে লেগেছিল, এলবিডব্লিউ হয়ে তিনি আউট হয়ে গিয়েছেন। তাওহিদ হৃদয় 28 রান করেছেন, ওই যে একটা পার্টনারশিপ করেছিলেন, তিনিও ইনিংসটা বড় করতে পারেননি। আফিফ হোসেন ধ্রুব ফিরলেন তিনি জাতীয় দলে 1.5 বছর পরে, ব্যাটিং পেলেন এই সেকেন্ড ম্যাচে এসে, সুযোগটা কাজে লাগাবেন না। 14 রান করে তিনি ওই মাস সাদাকাতের বলে পুল করতে গিয়ে এই শর্ট মিড উইকেটে একটা ফিল্ডার ছিল, সেইখানেই ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যাবেন। যেই ট্র্যাপটাকে করা হয়েছে সেই ট্র্যাপেই তিনি আসলে পা দিয়ে নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে আসবেন। বাংলাদেশ ক্রিকেট এইভাবেই চলে, এইভাবেই চলছে। মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, 7 নম্বরে আবার খেলবেন বলে তিনি মনস্থির করেছেন ওয়ানডে ফরম্যাটে। তিনিও কিন্তু ওই ম্যাচটাতে ভালো করতে পারেননি, ইনিংসের শুরুতে তিনিও আসলে আউট হয়ে গিয়েছেন। ফলে বাংলাদেশ এইখানটাতে আমাদের সামগ্রিক ব্যাটিং ব্যর্থতার কারণেই আমরা 114 রানে মাত্র অল আউট হয়ে গিয়েছি এবং 128 রানে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ম্যাচটা হেরে গিয়েছি। বাংলাদেশের সামনে পরিবর্তিত যে টার্গেট এসেছিল যে 32 ওভারে করতে হবে 243, এটা যদি 50 ওভারে 275 হতো, তাহলেও কি রেজাল্ট অন্যরকম কিছু হতো। আমাদের যে ব্যাটসম্যানদের অ্যাপ্রোচ এবং তাদের যে পুওর এক্সিকিউশন, সেইটাতে কি আমাদের অন্যরকম কোনো কিছু ভাবায়। এবং আমি ওইটা বলছিলাম যে টার্গেট যখন 275 রান, ফাইনালে গিয়ে টার্গেট 275 ছিল না, 243 হয়েছে 32 ওভারে, কিন্তু ওই যে শুরুতে যে 275 350 রানের টার্গেট পেয়েছি, সেইটাতেই কি আমরা আসলে হার নিশ্চিত হয়ে গিয়েছিল কিনা একরকম, সেই কথা আমি বলছিলাম। প্রথম ম্যাচে দাপুটে ব্যাটিং সত্ত্বেও, মিরপুরে তুলনামূলক অনেক বেটার উইকেট সত্ত্বেও কেন? গত 7 বছরে বাংলাদেশের ক্রিকেটের স্ট্যাটটা কথা বলছি, কেননা আমরা আর একটা ওয়ার্ল্ড কাপ আগামী বছরে হবে, ওয়ার্ল্ড কাপ টু ওয়ার্ল্ড কাপ, 2019 ওয়ার্ল্ড কাপের পর 2023 একটা সাইকেল গেছে, 23-এর পরে যে আরেকটা সাইকেল, এই পুরোটা সময় যদি আমরা ধরি, তাহলে 2019 বিশ্বকাপের পরের 7 বছরে বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে পরে ব্যাটিং করে 350 রান করেছে কেবলমাত্র 3 বার, মাত্র 3 বার। 2021 সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে 298 রানের আমাদের জিম্বাবুয়ে করেছিল। সেই টার্গেট চেস ডাউন করতে গিয়ে তামিম ইকবাল একটা দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন এবং আমরা সেই ম্যাচটা জিতেছিলাম। 2023 সালে আয়ারল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ড যখন 319 রান করেছিল, সেইটা চেস করার সময় আমাদের নাজমুল হোসেন শান্ত একটা দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন এবং আমরা সেই ম্যাচটা জিতেছিলাম। এবং সেই 2023 সালে বিশ্বকাপে দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে সেই বিখ্যাত ম্যাচ, সাকিব আল হাসান, অ্যাঞ্জেলো ম্যাথিউসদের সেই টাইমড আউটের ম্যাচটাতে শ্রীলঙ্কা 279 রান করেছিল, সেইটা চেস করে বাংলাদেশ জিতেছিল। সেইখানটাতেও 97 রানের একটা ইনিংস ছিল এবং সাকিব আল হাসান 82 রানের একটা ইনিংস খেলেছিলেন। সাকিবের ইনিংসটাই আসলে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল পরে যে বাংলাদেশের সেই ম্যাচ জয়ের ক্ষেত্রে। এই স্রেফ 3টে ইনিংস আমরা ওয়ানডে ফরম্যাটে গত 7 বছরে পরে ব্যাটিং করে 275 প্লাস স্কোর করতে পেরেছি, 3টাতেই আমরা জিতেছি। এর বাইরে আমাদের আর কোনো 275 স্কোরই আমরা সেকেন্ড ইনিংসে করতে পারি নাই। এখন ওয়ানডে ক্রিকেটটা যেই জায়গায় চলে গিয়েছে, 350 কি এখন কোনো স্কোর? ভাই 350 তো এখন টি-20 ফরম্যাটেও আপনি যদি দেখেন, এইবারের টি-20 ওয়ার্ল্ড কাপে তো আমরা দেখেছি 250 প্লাস স্কোর হয়েছে। 350 আমি টি-20 ফরম্যাটের পার স্কোর বলছি না, কিন্তু কখনো কখনো কোনো ম্যাচের জায়গাগুলোতে তো সেই স্কোরটাও হয়ে যায় টি-20তে। সেইখানে ওয়ানডেতে বাংলাদেশ রান তাড়া করে গত 7 বছরে 2টা ওয়ার্ল্ড কাপ সাইকেলে, এর মধ্যে মাত্র 3টা ম্যাচে আমরা সেকেন্ড ইনিংসে রান তাড়া করে এই 275 প্লাস রান করেছি। তাহলে মিরপুরের এই উইকেটটাতে যখন আগে ব্যাটিং করে পাকিস্তান 274 রান করে ফেললো, তাদের স্কোরটা 330-40 হতে পারতো, কিন্তু সেটা 274-এর মধ্যে যে আটকেছে। তাতে করেও তো মনে হয় বাংলাদেশের ব্যাটিং লাইন আপে মনে হয়েছে যে আমাদের তো সেই অভ্যাসটাই নাই রে ভাই, আমাদের এত রান তাড়া করার অভ্যাসই আমাদের ব্যাটসম্যানদের নাই। এবং ধরেন আমি যদি বলি মিরপুরে এরকম ভালো উইকেটে খেলার অভ্যাসটা তো আমাদের নাই। ভালো উইকেটে খেলাটাও যে খুব সহজ তা নয়,
অ্যাপারেন্টলি সহজ, কাগজে কলমে সহজ, কিন্তু আমাদের ব্যাটসম্যানরা তো এরকম উইকেটে খেলে অভ্যস্ত না। ফলে তারা গিয়ে ওই রান তারা করার ধারে কাছেও যেতে পারেনি। বৃষ্টি বাংলাদেশকে হারিয়ে দিয়েছে সেইটা মানতে আমি রাজি না। 275 যদি ওই জেনুইন টার্গেটের জায়গাটাতেও যদি থাকতো, 50 ওভারও যদি খেলা হতো, 15 রানে আমরা 3 উইকেট হারিয়ে ফেলেছিলাম। বৃষ্টি হওয়ার সময় 27 রানে 3 উইকেট, আমাদের 6.3 ওভারে। তাহলেও আমার মনে হয় না যে বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারত। কেননা এই পরে ব্যাটিং করে 350 রান করাটার এটা আমাদের অভ্যাসের মধ্যেই আসলে নেই। সো বাংলাদেশের ব্যাটিংকে আসলে আরো অনেক কিছু করতে হবে যদি আগামী বছরে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে সরাসরি কোয়ালিফাই করতে হয়। প্রথম ম্যাচটাতে যেহেতু টার্গেট ছিল মাত্র 115 রান, সেই কারণে আমাদের ব্যাটসম্যানরা সেই দাপটটা দেখাতে পেরেছে। কিন্তু টার্গেটটা 250 প্লাস হয়ে গেলেই, 350 হলে তো কথাই নেই, 300 প্লাস হলে তো আরও কথা নেই, সেইখানটাতে আমাদের ব্যাটসম্যানরা নিজেদের আসলে খেই হারিয়ে ফেলেন। ওই অভ্যাসের জায়গাটা আসলে নেই। সেইটা বাংলাদেশ আসলে কত দ্রুত রপ্ত করতে পারবে তার উপরে নির্ভর করছে আমরা আগামী 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে পারবো কিনা, আর কোয়ালিফাই করতে পারলে সেইখানে কতটা ভালো করতে পারবো। ভাই, ওয়ানডে ফরম্যাটে 350 স্কোর যদি বাংলাদেশের জন্য একটা অসম্ভব লক্ষ্য হয়ে যায়, তাহলে আর এই ফরম্যাটে আমরা ভালো করার আশাটা কিভাবে করি বলুন তো দেখি।